Welcome to the third day of the special lecture series organized by Department of History, Vidyasagar Metropolitan College. আজ আমাদের সাথে আছেন ডক্টর তুষার বরণ হালদার। বর্তমানে তিনি চম্পাহাটি সুশীলকর কলেজের ইতিহাস বিভাগের প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার শ্রমিক ইতিহাসের উপর 2টি বই প্রকাশিত হয়েছে। এছাড়া জার্নাল ও সম্পাদিত গ্রন্থে বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদে আধুনিক ভারত শাখায় শ্রেষ্ঠ প্রবন্ধের জন্য তিনি 3বার পুরস্কারে সম্মানিত হয়েছেন। তিনি আজ যে বিষয় নিয়ে বক্তব্য রাখবেন সেটি হলো ঔপনিবেশিক ভারতে অর্থনীতি একটি সংক্ষিপ্ত রূপরেখা, ইকোনমি অফ কলোনিয়াল ইন্ডিয়া, আ ব্রিফ আউটলাইন। এবার আমি স্যারকে অনুরোধ করব তার লেকচার শুরু করার জন্য। ওভার টু ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের মাননীয় প্রিন্সিপাল স্যার রামশরণ গঙ্গোপাধ্যায়, ডিপার্টমেন্টের সাথীদি ডক্টর সাথী মৈত্র, ডক্টর শ্রীনন্তী মুখোপাধ্যায়, যার সঙ্গে আমার বেশ কয়েকদিন কথাবার্তা হয়েছে এই ব্যাপার নিয়ে, এবং যিনি ব্যাপারটাকে অর্গানাইজ করে টেকনিক্যালি ব্যাপার ডক্টর সরজিৎ সর্দার, বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অফিসিয়াল স্টাফ, সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং সর্বোপরি যাদের জন্য এই সেমিনারটা আয়োজন করা, তারা আমারও ছাত্রছাত্রী প্রত্যেকেই, সেই আজকের এই বক্তৃতার সূত্রে অন্তত তাদেরকে আমার অন্তরের আশীর্বাদ জানাচ্ছি। তারা যদি আমার এই কিছু কথা থেকে সামান্য কিছু উপকৃত হয়। আমি মূলত এই বিষয়টা একটা বিশাল বড় বিষয়, নো ডাউট। আমরা যে ইতিহাস নিয়ে একটু চর্চা করি সবাই জানি, জটিল বিষয়, অনেকটা জায়গা ছড়িয়ে রয়েছে। সাথী দিয়ে আমাকে যখন বললো একটা সিলেবাসের মধ্য থেকে আমাদের যে নতুন সিবিসিএস সিলেবাস চালু হয়েছে তার থেকে মূলত বলেছিলেন যে সেমিস্টার 4 এর একটা অংশ থেকে। তো সেক্ষেত্রে আমি এই ঔপনিবেশিক ভারতের যে অর্থনৈতিক ব্যাপার স্যাপার তার কিছু দিকগুলোকে, আমি সব দিক নয়, বিশেষ কিছু দিকগুলোকে যেগুলো মূলত আমাদের অর্থনৈতিক ইতিহাস পড়তে গেলে পরে প্রয়োজন হয় বা বোঝার ক্ষেত্রে দরকার হয়, সেইগুলো সম্পর্কে অত্যন্ত সহজভাবে আমি আমার ছাত্রছাত্রীদের কাছে মূলত লক্ষ্য রেখে আমি এটা উপস্থাপন করছি আর কি। তো যে ঔপনিবেশিক ভারতের অর্থনীতির যে একটা সংক্ষিপ্ত রূপরেখা, এখানে আমি মূলত 1757 থেকে শুরু করে 82 থেকে শুরু করে 1858 যে বিদ্রোহ, সেই সময়ের যে পর্ব একটা, এই দীর্ঘ সময়ের অর্থনৈতিক ক্ষেত্রে ব্রিটিশদের একাধিক নীতি নিয়েছিল, পরীক্ষা নিরীক্ষা চলেছিল। এই 57 থেকে 1857 পর্যন্ত এই সমস্ত পর্বের মধ্যে যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, মূলত কৃষিক্ষেত্রে, তার সঙ্গে কিছুটা শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে, সেগুলোকে আমি দেখানোর চেষ্টা করব আর কি। আমরা জানি যে 1765 খ্রিস্টাব্দে ভারতবর্ষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ ওই বছরেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল বাদশাহ শাহ আলমের কাছ থেকে দিওয়ানি লাভ করেছিল, এবং এই দিওয়ানি লাভ শুধুমাত্র প্রশাসনিক ইতিহাসের ক্ষেত্রে নয়, অর্থনৈতিক ইতিহাসের ক্ষেত্রেও অতীব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আমরা যোগসূত্র খুঁজে পাই আরো
কিছু পেছনে 1717 ফরমান, ফাররুখশিয়রের ফরমান, যে ফরমানের দৌলতে ব্রিটিশরা ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে বলা যেতে পারে সুযোগ সুবিধা পাওয়ার রাস্তা প্রশস্ত করতে পেরেছিল। অর্থাৎ 1717 আর 1765, এই জন্য একটা একরৈখিক যোগসূত্র আমরা খুঁজে পেতে পারি। এই যে দেওয়ানি, এই দেওয়ানি লাভের মধ্য দিয়ে কোম্পানির কার্যকলাপের তিনটে দিক আলোকপাত করতে হয়। অর্থাৎ দেওয়ানির মধ্য দিয়ে তিনটে বিষয় সুস্পষ্ট রূপে প্রতিষ্ঠিত হলো। এটাকে আমি আমার মতন করে বলছি, একটা ইয়ে করে কার, মানে তিনটে দিক হচ্ছে এইরকম ব্যাপারটা। সেটা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা 1757 পর ভারতবর্ষে রাজ্য বিজয় শুরু করেছিল এবং পলাশির প্রান্তরে যার আক্ষরিক অর্থে সূচনা ঘটেছিল। সেই রাজ্য বিজয়, যাকে বলা হচ্ছে কনকুয়ার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন। আর হচ্ছে রেভিনিউ সেটেলমেন্ট, রাজস্ব ব্যবস্থা। তা এই রাজ্য জয়ের জন্য, রাজ্য জয়ের ফলে তাদের একটা প্রশাসন দরকার, তাকে সুশৃঙ্খলতার মধ্য দিয়ে আনার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেশন প্রবর্তন দরকার। আর এই দুটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন হলো একটি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করা, রেভিনিউ সেটেলমেন্ট স্থাপন করা। অর্থাৎ দেওয়ানি নামক এই কার, এই গাড়িটি ব্রিটিশ সাম্রাজ্যকে তত্ত্বরিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল, এটা আমরা বলতে পারি। তো এই তিনটের মধ্যে এই রেভিনিউ সেটেলমেন্ট এবং তৎসংক্রান্ত ব্যাপারটাই এর মধ্য দিয়ে তারা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা অর্থনৈতিক ক্ষেত্রে চালিয়েছিল। অর্থ সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ অর্থ না হলে পরে সেনাবাহিনীও গঠন করা মুশকিল হবে, প্রশাসন যন্ত্রকেও সঠিকভাবে বা সুচারুরূপে তার কি বলবো কার্যক্ষমতাকে প্রয়োগ করাও অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই এই অর্থ সংকলনের জন্য ইংরেজ কোম্পানি একটি কার্যকরী ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তনে ব্রতী হয়েছিল। প্রাথমিক পর্বে তারা এই বিষয়টিকে স্থানীয়, সেখানে তারা স্থানীয় যারা ছিলেন আর কি তাদের হাতেই ছেড়ে দিয়েছিল, স্থানীয় শাসনকর্তাদের হাতে ছেড়ে দিয়েছিল। কিন্তু সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় তারপর তারা নিজেদের হাতে এটা নিয়ে নিয়েছিল এবং তারা সেখানে একাধিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিল। মূলত 1772 থেকে শুরু করে যেটা আমরা জানি 1793 পর্যন্ত বিভিন্ন সময়ে এই রাজস্ব ব্যবস্থাকে কোন স্ট্রাকচারে নিয়ে যাওয়া হবে তার জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করে গেছে। আমরা দেখতে পাই যে প্রথমে
একশালা বন্দোবস্ত, 1 বছরের মেয়াদি ব্যবস্থা, তারপর 5 শালা বন্দোবস্ত, 5 বছরই মেয়াদে, 10 শালা বন্দোবস্ত, 10 বছর মেয়াদে, 1792 পর্যন্ত এইগুলো চললো। এবং তারপর 1793-তে হলো একেবারে পাকাপাকি বন্দোবস্ত, অর্থাৎ কিনা পার্মানেন্ট সেটেলমেন্ট। তো এইভাবে, কারণ তারা বুঝেছিল যে ভূমি রাজস্ব যদি অধিকভাবে এবং পার্মানেন্ট ভাবে আদায় করা না যায়, তাহলে পরে তাদের এই যে সাম্রাজ্যের গৌরব, সেই গৌরবের ধ্বজা বেশি দিন এই দেশে উড্ডীন রাখা সম্ভব হবে না। সেই জন্যেই তাদের ধাপে ধাপে এরকম এগোনো এবং শেষে একটা পাকাপাকি বন্দোবস্তে থিতু হওয়া। তো যাই হোক, এই পার্মানেন্ট সেটেলমেন্ট এটা লর্ড কর্নওয়ালিসের মস্তিষ্ক প্রসূত হলেও, এটা আমরা সবাই জানি বা পড়েছি, যে কোনো বইতেই পাওয়া যায়, যে এর প্রথম চিন্তানায়ক ছিলেন PM ড্যাক্রিস, GG ডুকার্ল, এরকম সব ব্যক্তিরা ছিলেন। এছাড়া আর একজন ব্যক্তি স্যার কিছু শোনা যাচ্ছে। আরিতা, ওই যে স্যার আবার ঢুকছেন। হ্যাঁ, ওকে। খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যে সম্পর্কে জেমস মিল বলেছিলেন, মানে এই প্রসঙ্গে, দ্য অরিজিনাল প্রমোটার অফ পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল, অরিজিনাল প্রমোটার অফ দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল বলে উল্লেখ করেছিলেন। এইভাবে অনেক পরীক্ষা নিরীক্ষার পর্ব পার করে চিরস্থায়ী বন্দোবস্ত তো প্রবর্তিত হলো। এই চিরস্থায়ী বন্দোবস্তর ফলে ভারতবর্ষের তো বটেই, মানে বাংলা বটেই, তো ভারতবর্ষেও বটে, একটা গভীর প্রভাব পড়লো। চিরাচরিত চিরায়ত অর্থনীতি যে ধারা চলে আসছিল, প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগে মুঘল যুগ, তার জন্য একটা ছেদ ঘটলো, সেটা আমরা দেখতে পারবো পরম্পরাগতভাবে। এখানে এই যে প্রভাব পড়লো তা ছিল অত্যন্ত জটিল এবং তার সঙ্গে বলা যেতে পারে কুটিলও বটে। শাসক, জমিদার, কৃষক বা রায়তদের মধ্যে এক গোলমেলে সম্পর্কের সৃষ্টি হলো। সম্পর্কটা কেন গোলমেলে? না, এর সূত্র ধরেই আমরা বলতে পাচ্ছি এই ঔপনিবেশিক অর্থনীতির কিছু কিছু টার্ম বা কিছু কিছু শব্দবন্ধ, যেটা ভারতবর্ষের যে চিরাচরিত অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, সেটাকে পাল্টে দিয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলোই তার জন্য দায়ী ছিল। জমিদারগণকে চিরকালের জন্য জমির মালিক বলে গণ্য করা হলো। কৃষকদের সাথে চুক্তিটা কোনরূপ করা হলো না, করা হলো জমিদারদের সাথে। আর ওখানেই হলো গলদটা। তোমরা দেখো যে দক্ষিণে মাদ্রাজ প্রেসিডেন্সিতে এই সময়তেই রায়তরি ব্যবস্থা হয়েছিল, সেটা হয়েছিল রায়তদের সাথে। আবার ওই উত্তর ভারতে, বিশেষ করে পাঞ্জাব অঞ্চলে, সেখানে হলো মহলওয়ারি ব্যবস্থা, একটা মহলকে কেন্দ্র করে। তো এই যে
বাংলার ক্ষেত্রে যে চিরস্থায়ী বন্দোবস্ত হলো, সেখানে কোম্পানি বাহাদুর জমি থেকে জমিদারদের দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় করে সে খালাস, এবং সেই রাজস্ব কিভাবে সংগৃহীত হচ্ছে বা কৃষকরা কিভাবে অত্যাচারিত হচ্ছে সে ব্যাপারে তাদের কিছু ইয়ে নেই আর কি, তাদের দেখার বা বক্তব্যের কিছু নেই। তো সেখানে আমরা দেখতে পাই যে এই যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের, একটা নির্দিষ্ট পরিমাণের রাজস্ব তারা চাইছে, সেই রাজস্বটা কিভাবে আদায় হবে, কারা আদায় করবে, সে ব্যাপারে কিন্তু কোনো সুস্পষ্ট নির্দেশিকা তারা দেয়নি। আর দেয়নি বলেই যারা জমিদার ছিলেন আর কি, তারা কৃষকদের ওপরে, যারা জমির সঙ্গে জড়িত তাদের উপরে সে তার ইচ্ছে মতো ভাবে, সে তার যেমন খুশি তেমন ভাবে সেগুলোকে আদায় করত। এবং এই আদায় করতে গিয়ে তারা যেটা করেছিল, আচ্ছা, যেটা আমি বলছিলাম যে কিভাবে রাজস্বটা আদায় করা হচ্ছিল, তা এই রাজস্ব আদায় করতে গিয়ে গভর্নমেন্ট মানে কোম্পানি বাহাদুর তারা একটা আইন করেছিল। সেই আইনটা সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে পরিচিত। এটি কি না, জমিদারগণকে একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব বাংলা বছরে ম্যাম সাউন্ডে খুব প্রবলেম হচ্ছে ম্যাম, শুনতে পাচ্ছি না। আপনার সাউন্ড আসছে না একদম। প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দাঁড়াও একটু। অর্থাৎ জমিদাররা এখানে অনেকটা তুষার আরেকবার একটু দালালের রিপিট ভূমিকায়। করো গো মা। তুষার, আমি সাথে দিই, হ্যাঁ? আমি বলছি আরেকবার একটু রিপিট করো গো, মাঝখানে কেটে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওই তোমার ওই সানসেট লয় ওখান থেকে শুরু করো বরং। তো এই যে একটা সুনির্দিষ্ট রাজস্ব আদায় করতে হবে, সেই সুনির্দিষ্ট রাজস্ব আদায়ের জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসন। এবং সেই সময়সীমাটা হচ্ছে যে কোনো জমিদারকে একটা নির্দিষ্ট অঙ্কের রাজস্ব তাকে জমা করতে হবে বাংলা বছরের শেষ মাসের শেষ দিনে, সোজা কথায় চৈত্র সংক্রান্তির দিনে। বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস, তার শেষ দিনে চৈত্র সংক্রান্তি আমরা বলি যাকে, সেই দিনে সূর্য অস্ত যাবার পূর্বে সেটাকে দিতে হবে। যে দিতে পারবে তার জমিদারি থাকবে, যে দিতে পারবে না তার জমিদারি নিলে উঠবে। এই ব্যবস্থার কিছু ত্রুটি রয়ে গিয়েছিল, যার ফলে কৃষক তো বটেই, জমিদার শ্রেণীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিভাবে হলো না, দেখা যাচ্ছে কিছু কিছু জমিদার নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটি উত্তর দিতে পারছিল, আবার কিছু কিছু জমিদার পারছিল না। তাছাড়া তখন আইন কানুন এমন ভাবেও চালু হয়নি যে
সব জায়গায় শান্তি শৃঙ্খলা পুরো মাত্রায় বজায় ছিল সেটাও বলা যায় না। জমিদারদের প্রেরিত রাজস্ব অনেক সময় মাঝপথে দস্যু তস্কর কর্তৃক লুট হয়ে যেত। আমরা যদি বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরীর উপন্যাস দেখি, সেখানে দেখা যাবে যে হরবল্লভ তার যে কোম্পানিকে পাঠানোর যে রাজস্ব, সেটা পথিমধ্যে চুরি হয়ে যাচ্ছে, দস্যুগণ কর্তৃক অপহৃত হয়ে যাচ্ছে এবং তার জমি হাতছাড়া হওয়ার উপক্রম হচ্ছে। সে যাত্রায় অবশ্য যাকে গৃহচ্ছাড়া করেছিল, মানে প্রফুল্ল, যে অ্যাকচুয়ালি দেবী চৌধুরানী, তার শ্বশুর মশাইকে সে বাঁচাচ্ছে। যাই হোক, এইরূপ ভাবে যখন কোম্পানির প্রাপ্য রাজস্ব নির্দিষ্ট সময়ের মধ্যে কোষাগারে পৌঁছত না, তখন এই সূর্যাস্ত আইনে সেই সব জমিদারের জমি কোম্পানির হস্তগত হতো, অকশনে তোলা হতো, নিলামে তোলা হতো। যে বেশি দর দিত তাকেই জমির অধিকার দেওয়া হতো। এর ফলে কি হলো? এর ফলে অনেক পুরনো জমিদার যারা এতদিন জমিদারি করে আসছে, তাদের জমি হস্তচ্যুত হলো এবং এক নব্য ধনী শ্রেণী তাদের আবির্ভাব ঘটল। এদের মধ্যে ছিল বণিক, আইনজীবী, শহুরে বাবু শ্রেণী। তারা জমিদারি কিনে ফুলে ফেঁপে উঠল এবং এই জমিদারি কিনে ফুলে ফেঁপে ওঠার ফলে তারাই হয়ে উঠল সমাজের কেউ কাটা। তারা যেসব জায়গায় জমি তাদের আসলো, পেল, তারা এই নিলামে তোলার ফলে, কোম্পানি নিলামে তোলার ফলে এই জমিগুলো তারা পেয়েছিল, সেই সব জায়গা থেকে তারা অনেক দূরে থাকতো। বেশিরভাগ ক্ষেত্রে এদের সঙ্গে জমির কোনো সম্পর্ক ছিল না। এমনকি গ্রামে জমিদারির এলাকাটাও তার গোচরের বাইরে ছিল। নায়েব গমস্তারা এই নতুন জমিদারির হয়ে রাজস্ব আদায় করত, রাজস্ব আদায়ের কাজটা তারা করে দিত। এরা নব্য জমিদার শ্রেণী। যেহেতু নিজের জমিদারিতে তারা থাকতেন না, তাই তাদেরকে বলা হতো অনুপস্থিত জমিদার, অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, অনুপস্থিত জমিদার, অর্থাৎ তার জমিতে সে উপস্থিত থাকছে না। এরা কি করত? এরা এইসব জমি থেকে তাদের রাজস্বটা পেয়ে তারা কোম্পানিকে যেটুকু দেওয়ার দিয়ে দিত এবং বাকিটা দিয়ে তারা ফুর্তি করত, আনন্দ ফুর্তি করত। এবং এভাবেই এই শ্রেণীর মধ্যে থেকে একটা বাবু কালচারের সৃষ্টি হয়েছিল তৎকালীন, বিশেষ করে কলকাতাতে বা অন্যান্য কিছু জায়গাতেও। আমরা দেখতে পাই যে এইভাবে জমি কিনে বেশ ধনী হয়েছিল, সম্ভ্রান্ত হয়েছিল। শুধু কলকাতা নয়, কলকাতা থেকে দূরবর্তী অনেক জায়গায় আমরা দেখতে পাই। তাদের মধ্যে ছিলেন মুর্শিদাবাদের কান্দির সিংহ পরিবার, কাশিমবাজারের নন্দী পরিবার, নদিয়ার রানাঘাটের পালচৌধুরী পরিবার, শোভাবাজারের দেব পরিবার, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, হুকৈলাসের ঘোষাল পরিবার, এরকম সব আমরা নাম পাই। আমার নদিয়াতে সেখানে পালচৌধুরী যে পরিবার, সেই পালচৌধুরী পরিবারের এইরকমই জমি ছিল। কোথায়? না, সুদূর সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন অঞ্চলের তার জমিদারি কোথায়? নদিয়া রানাঘাট আর কোথায়? সুন্দরবন। সেখানে তার জমিদারি ছিল। মানে জমির সঙ্গে তার দূরত্ব বহু যোজন ব্যবধান।
অবশ্য এটা বলতে হবে, রানাঘাটের পাল যুদ্ধের ব্যাপারটা আমি জানি, আমি আমার গবেষণার ক্ষেত্রে কিছুটা দেখেছিলাম যে তারা কিন্তু অনেক সমাজসেবামূলক কাজও করেছিলেন রানাঘাট অঞ্চলে। এটা অন্য প্রসঙ্গ। তাদের জমিদারি ছিল আবার বঙ্গদেশে, এখনকার বাংলাদেশে, কুষ্টিয়া অঞ্চলে, নদিয়ার সঙ্গে লাগোয়া কুষ্টিয়া, সেখানে। এবং এই নিলামে জমি বিক্রি এবং এই হস্তান্তরের ঘটনা সব থেকে বেশি ঘটেছিল আমরা দেখতে পাই 1793-94 থেকে শুরু করে 1806-07 সালের মধ্যে। এর মধ্যে এটা ব্যাপকভাবে দেখা দিয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যখন এইভাবে একের পর এক পুরনো এবং বড় জমিদার ভেঙে পড়ছে, তখন অনেক জমিদার লক্ষ্য করলেন যে তাদের একার পক্ষে এই সমগ্র জমিদারি থেকে দ্রুত খাজনা আদায় করা সম্ভব নয়। কোন জমি কাছে, এটা একটু আগে বললাম, কোন জমি দূরে, অথচ সূর্যাস্ত আইনের আওতায় তাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট খাজনা কোম্পানির কোষাগারে পৌঁছে দেওয়া জরুরি, না হলে তার জমি আবার হস্তচ্যুত হতে পারে। এই ধরনের সমস্যা সমাধানের জন্য মূলত প্রথম জমিদার বর্ধমানের জমিদার মাথা খাটিয়ে একটা পরিকল্পনা বার করেছিলেন। তিনি তার গোটা জমিদারেকে কয়েকটি ভাগে ভাগ করেছিলেন এবং এক একজনকে নিজ নিজ এলাকা থেকে খাজনা আদায়ের দায়িত্ব দিয়েছিলেন। এরা ছিলেন সকলেই মধ্যস্বত্বভোগীদের মতন। এরা নিজ নিজ এলাকা থেকে খাজনা আদায় করে জমিদারদের হাতে তুলে দিতেন অর্থ, এবং জমিদার সেই অর্থ তার জন্য কিছু রেখে বাকিটা কোম্পানিকে দিয়ে দিতেন। তো এইভাবে যে প্রক্রিয়াটা চালু হয়েছিল, সেই প্রক্রিয়াটাকে আমরা দেখতে পারি, তাকে বলা হচ্ছে সাব ইনফিউডেশন বা উপসমন্ত্রীকরণ। সাব ইনফিউডেশন বা উপসমন্ত্রীকরণ। এই উপসমন্ত্রীকরণ বা সাব ইনফিউডেশন, এখানে একটা জমি ক্রমশ ভাগ হতে 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 অনেকগুলো ভাগে ভাগ হয়ে একদম নিচে গিয়ে পৌঁছচ্ছে, এবং এই উপসমন্ত্রীকরণের সমস্ত চাপ গিয়ে পড়তো সেই দুর্ভাগা কৃষককুলের উপরে। উপসমন্ত্রীকরণের এই এক রূপ আমরা দেখেছি, এবং বর্ধমানের জমিদার শুরু করেছিল, জমিদাররা পরবর্তীকালে অন্যান্য জায়গাতে এটা আমরা দেখতে পাই। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটার একটা সুন্দর রূপ সেই সময় এইসব জমিদাররা তারা গড়ে তুলেছিলেন। ব্যাপারটা অনেকটা এইরকম। এই হচ্ছে সেটা কি, যাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি পত্তনি ব্যবস্থা, পত্তনি সিস্টেম। সেটা হচ্ছে এইরকম, কোন একটা জমিদার এই যে জমিদার জমি থেকে যে রাজস্ব দরকার হচ্ছে, সেই রাজস্ব আদায় করবার জন্য সে তার দুজন কর্মচারী, অধস্তন কর্মচারীকে নিয়োগ করলেন। একে বলা হচ্ছে পত্তনিদার। তার নিচে যারা থাকছেন তাদেরকে বলা হচ্ছে দরপত্তনিদার।
তার নিচে যারা থাকছেন তাদেরকে বলা হচ্ছে দর পত্তনিদার। এইভাবে এগোচ্ছে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যালো? না না স্যার, স্যার আপনি না স্যার, না দেখা স্যার, আপনি যাচ্ছে না। স্ক্রিন শেয়ারটা করেননি মনে হয়, প্রেজেন্ট স্ক্রিন হ্যাঁ। শেয়ারটা মনে হয় প্রেস করেননি। সুন্দর করে একটা করেছিলাম, দেখছি। আচ্ছা, এখানে তুষার, আমরা অসুবিধা হলে না তুমি ওইটা এটা পাঠিয়ে দিতে পারো সিনমন্তিকে হোয়াটসঅ্যাপে। সিনমন্তি স্ক্রিন শেয়ার করে দেবে কিংবা সরজিৎ করে দিতে পারবে। হ্যাঁ, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি একটু সিনমন্তিকে পাঠিয়ে দাও, তাহলে দারুণ হবে। মানে ছেলেমেয়েরা একটা ভিজুয়ালাইজ করতে পারলে। তুমি হোয়াটসঅ্যাপ থেকে ওদেরকে সিনমন্তিকে একটু পাঠিয়ে দাও। আচ্ছা, আমি মুখে বলছি। এই যে জমিগুলোকে জমিদাররা প্রথমে যে জমি নিচ্ছে তাকে বলা হচ্ছে, তাহলে কি বললাম, তাকে বলা হচ্ছে পত্তনিদার অথবা সদর পত্তনিদার। এরপরে যিনি জমি নিচ্ছেন, যাকে জমি দেওয়া হচ্ছে খাজনা আদায় করার জন্য, তাকে বলা হচ্ছে দর পত্তনিদার। এরপরে যিনি আদায় করছেন তাকে বলা হচ্ছে দর পত্তনিদার। ধরা যাক জমিদার কোম্পানি বাহাদুর জমিদারকে 10,000 টাকা একটি বছরের জন্য রাজস্ব দেওয়ার জন্য বলেছে। সে নিজে রাজস্ব আদায় করলো না, দুজনকে ভাগ করে দিল। একজনকে বলল যে 8,000 টাকা, আর একজনকে বলল 8,000 টাকা। এই দুটো ভাবে তাদেরকে ভাগ করে দিল। তাহলে কত দাঁড়াচ্ছে? 8 আর 16,000 টাকা দুজনকে দিল ভাগ করে। এইবার এই 16 জনের এই 16,000 টাকা, এই 16,000 টাকা তার পকেটে আসলো। কোম্পানিকে কত দিতে হবে? 10,000 টাকা। তাহলে পরে উদ্বৃত্ত কত থাকলো? 6,000 টাকা। তাহলে কোম্পানিকে দিতে হবে 10,000 টাকা, সে নিজে তার সংগ্রহে রাখলো 6,000 টাকা। একইভাবে এই যে পত্তনিদার, সে আবার নিজে আদায় না করে সে আবার তার ইয়েতে দুজনকে নিয়োগ করলো, তাকে আমরা বলতে পারি দর পত্তনিদার। তারাও আবার কি করলো? ওই 8,000 টাকা তাকে দেওয়ার কথা, সে তখন কি করলো? নিজের পকেটে কিছু রাখবার জন্যে দুজন দরপত্তনিদারকে ধরা যাক নিয়োগ করলো। তাদেরকে বললো তুমি আমাকে 6,000 টাকা করে দেবে, আরেকজনকে বললো তুমি আমাকে 6,000 টাকা করে দেবে। তাহলে এই 6 কত হলো? 12,000 টাকা হলো। কেমন? তাহলে অতিরিক্ত কত থাকলো? 8,000 টাকা দরকার, 6,000 টাকা তারা করে 12,000 টাকা তুললো। মানে 4,000 টাকা সেখানে অতিরিক্ত আসছে, এবং এই 4,000 টাকা তাদের পকেটে ঢুকলো। একইভাবে আরেকজন পত্তনিদারও ঠিক সেইটাই করলো, ঠিক সেই জিনিসটাই করছে আরেকজন পত্তনিদার। এইভাবে ক্রমশ দেখা যাচ্ছে যে যেটুকু দরকার তার থেকে অতিরিক্ত কিছুটা বেশি নিয়ে ওপরওয়ালাকে দিয়ে দিচ্ছে। তো এইটা ক্রমান্বয়ে করার ফলে সমস্ত চাপ গিয়ে পড়ছে একদম তলায় যে কৃষক রয়েছে তার উপরে। তাতে করে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে
50 জন পর্যন্ত এই উপসামন্তীকরণের দৌলতে এই পত্তনি ব্যবস্থার মধ্যে দেখা গেছে। প্রমথ চৌধুরী ঠাকুর পরিবারের সঙ্গে যার সম্পর্ক ছিল, তিনি রায়তের কথা নামক একটি মূল্যবান প্রবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি দুঃখ করে বলেছিলেন, যে সময় ফরাসি কৃষক সামন্ততন্ত্রের অবসান করে জমির মালিক হলো, সেই সময় বাংলার কৃষক তাদের দীর্ঘদিনের অধিকার হারালো। তোমরা স্মরণ করো, ঠিক এই যে সময়ের কথা লিখছে 1790-এর দশকে বা তার পরবর্তী কিছু সময়ের পরে, তখন ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়ে গেছে। যে ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণী সমস্ত দেশে দেশে বিঘোষিত হয়েছে, কিন্তু ভারতবর্ষে যেন অন্তত এই ক্ষেত্রে একটা উল্টো রূপ দেখা যাচ্ছে। তো এইভাবে ক্রমশ ভারতীয় কৃষক, বাংলার কৃষক এক গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছিল। ক্লাউড কমিশনের রিপোর্ট থেকে জানা যায় যে কোনো কোনো জমিদারিতে, যেমন বাখরগঞ্জে, বরিশালের, এই ব্যবস্থা ভীষণভাবে ছিল, মানে এই পত্তনি সিস্টেম। এবং সব থেকে কম পত্তনি যেটা এই ভাগগুলো, সেটা 6 থেকে 7 জন, 6 থেকে 7 জন মাত্র, মানে সবচেয়ে কম এইটা। সুতরাং দেখা যাচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদাররা সমান্তরাল একটা চিরস্থায়ী ব্যবস্থা গড়ে তুলেছিল এই পত্তনি ব্যবস্থার মধ্য দিয়ে। এই পত্তনি প্রথা এবং বিভিন্ন মধ্যস্বত্বের উদ্ভব হেতু জমিদার এবং প্রজার সম্পর্কে দ্রুত অবনতি ঘটে। আগে মুঘল যুগে কৃষকরাই ছিল জমির মালিক, প্রজাদের বিপদে আপদে জমিদাররা নানাভাবে সাহায্য করতেন, প্রজারাও জমিদারদের মান্য করতেন। কিন্তু এই নতুন ভূমি ব্যবস্থার ফলে সেসব অপসৃত হলো, সেই সহযোগিতার সম্পর্কে ফাটল ধরল। কৃষকরা মধ্যস্বত্বভোগী তথা জমিদারদেরকে প্রদেয় রাজস্ব প্রদানে ব্যর্থ হলো। তাদেরকে জমি থেকে উৎখাত করা হতো, কৃষকরা হয়ে পড়তো সর্বশান্ত। একেই বলা হয় ডিপ্রেজেন্টাইজেশন, অর্থাৎ অকৃষকীকরণ। জমিদারদের প্রাপ্য দিতে না পারায় জমি থেকে উৎখাত হওয়ার দৃষ্টান্ত পাওয়া যায়, অনেক উদাহরণ আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বরদিদি উপন্যাসে এরকম দেখা যায়। সেখানে জমিদার সুরেন্দ্রনাথ রায় তার ম্যানেজার মথুরবাবুর অত্যাচারে জমিদারদের কি প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে, এটা আমরা দেখতে পাই। কৃষকের বিপদের দিনে জমিদার শ্রেণী কোনরূপ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, এবং তাদের যে ঋণ শোধ করার জন্য কারোর কাছ থেকে, মানে তাদের যে অর্থ দরকার তার জন্য ঋণ করতে হতো, এবং সে ঋণ করতে গেলে সে কোথায় যেত? সে যেত যার কাছে অর্থ আছে, সেরকম অর্থবান ব্যক্তির কাছে। এইভাবে উদ্ভব ঘটলো মহাজনী শ্রেণীর, গ্রামে আবির্ভাব ঘটলো মহাজন শ্রেণী। 19 শতকের গোড়া থেকেই মহাজনরা গ্রামে গ্রামে দেখতে পারি আমরা একেবারে জাকিয়ে বসতে শুরু করেছিল। মহাজনদের কাছ থেকে কৃষকরা ঋণ করতে থাকলো, আবার সেই ঋণ শোধ করতে গিয়ে আরেক মহাজনের কাছ থেকে সেই ঋণ শোধ করার দায়িত্ব ঋণ নিল। মানে তারা অক্টোপাসের মতন আষ্টে পৃষ্ঠে বেঁধে গিয়েছিল। কৃষকরা একেবারে সর্বশান্ত হয়ে পড়ল, অর্থাৎ এক মরণ ফাঁদের ঋণ থেকে মুক্তি পেতে গিয়ে আর এক ঋণের ফাঁদে তারা জড়িয়ে পড়ল। কৃষিক্ষেত্রে এই পরিবর্তন ঔপনিবেশিক অর্থনীতির দৌলতে আমরা দেখতে পাই। কৃষিক্ষেত্রের এই পরিবর্তন ভিন্ন অর্থে সামাজিক বন্ধনকেও শিথিল করে দিয়েছিল, ভেঙে গিয়েছিল উৎপাদন কাঠামো, পরিবর্তন এসেছিল কৃষি অর্থনীতির চরিত্রে। তার একটা কারণ ছিল, কোম্পানি এখন রাজস্ব আদায় করতে নগদ অর্থে অর্থাৎ ক্যাশ এই ব্যবস্থাটা চালু করতে শুরু করলো।
যা ছিল অভূতপূর্ব, অর্থাৎ ইতিপূর্বে এরকম আমরা সেভাবে দেখা যায়নি। আমরা জানি ভারতীয় গ্রাম সমাজ ছিল বিনিময় ব্যবস্থার সঙ্গে পরিচিত। এর ফলে গ্রামীণ অর্থনীতি ছিল স্বয়ংসম্পূর্ণ রূপ পরিগ্রহ করেছিল। এই স্বয়ংসম্পূর্ণ যে রূপ, অর্থাৎ একে অপরের উপরে নির্ভরশীল, অর্থনৈতিক বন্ধন, সামাজিক বন্ধন, যাই বলা হোক না কেন, সব তার মধ্যে ছিল। এলফিনস্টোন তার হিস্ট্রি অফ ইন্ডিয়াতে বলছেন, চমৎকার একটা কথা বলছেন, যে এই ব্যবস্থা, এই ব্যাপারটাকে, হ্যাঁ, যে একটা লিটল রিপাবলিক হ্যাভিং নিয়ারলি এভরিথিং দে ক্যান ওয়ান উইদিন দেমসেলফ, এই রূপ একটা ছিল। পরস্পররূপে পরস্পর নির্ভরশীলতা ছিল। যেমন একজন গ্রামের চাষি, সে 1 সের ধানের বিনিময়ে কামারের কাছ থেকে লাঙলের ফালটা পেত। আবার কুমোর, সে তার মাটির জিনিসপত্র দেবার বিনিময়ে তাঁতির কাছ থেকে 1 খণ্ড বস্ত্র পেত। অর্থাৎ সে এলাকার বাইরে বা গ্রামের বাইরে তাকে যেতে হতো না, তার মধ্যেই তার সমস্ত কিছু হয়ে যাচ্ছিল। এবং এই কাঠামোর মধ্যে যে ব্যবস্থাটা ছিল, যে বর্ণ ব্যবস্থাটাকে একটা পোক্ত করেছিল। মানে এটা এই অর্থে কর্মগত ভিত্তিতে যে বর্ণ ব্যবস্থা, যেমন কামার, সেই গ্রামে সবাই কামার, সেই জায়গাটাতে সবাই আছে, কিন্তু একটা জায়গাতে একটা পাড়া, সবাই কামার, একটা পাড়া, গ্রামের মধ্যে কুমোর, এরকম রয়েছে। রবি ঠাকুর এসে আমরা পরিচয় বলে কুমোর পাড়ার গরুর গাড়ি। হ্যাঁ, এরকমই এখনো বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে। আমাদের নদিয়ার কৃষ্ণনগরে কুমোর পাড়া বলে একটা পাড়াই আছে। রানাঘাটের অদূরে, এখনকার কথা বলছি, রূপোর গ্রাম বলে একটা ছোট পাড়া আছে, যেখানে গ্রামের সে পাড়ার প্রায় সকলেই এই রূপোর বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বোম্বে বা ওই সব জায়গা, গুজরাটে, এইসব জায়গাতে দেয় আর কি। এইটা অর্থাৎ পেশা দিয়ে গ্রামের পরিচয়টা ছিল। কিন্তু এই যে আর্থসামাজিক কাঠামো, সেখানে কিন্তু নগদ অর্থের ব্যাপারটা এতখানি ছিল না, এটা পরে অনুপ্রবেশ ঘটলো ব্রিটিশ অর্থনীতির দৌলতে। এবং তখনই পুরো ব্যাপারটা একটা গোলমাল হয়ে গেল। একটা স্ট্রাকচার চলছে, একটা ব্যবস্থা রয়েছে, তার মাঝখানে কোথায় একটা অন্য রকমের জিনিসের প্রবেশ ঘটিয়ে দিয়ে পুরো ব্যাপারটাকে গোলমাল করে দিল। এর ফলে ভেঙে যাচ্ছে গ্রাম সমাজের পুরনো ধারণা। এবং এই যে গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতির এই যে ব্যাপক রদবদল, তার অসাধারণ ব্যাখ্যা, বিশ্লেষণ, মানে নানা রকম রয়েছে, চমৎকার রয়েছে। আমরা সবাই তার নাম জানি, অর্থনৈতিক ইতিহাস বিশেষজ্ঞ বিনয় ভূষণ চৌধুরী মহাশয়ের একাধিক লেখাতে, একাধিক বইয়ে নানাভাবে ব্যঞ্জনায় সেগুলো ব্যক্ত করা হয়েছে অসাধারণ ভাবে। এই প্রসঙ্গে আমি একটু উপন্যাসের নাম বলবো। আমি মনে করি এই উপন্যাসটি অর্থনৈতিক ইতিহাসের সেই ট্রানজিশনাল ফেজের বুঝতে, কিভাবে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেম আসছে এবং পুরো ব্যাপারটাকে গোলমাল করে দিচ্ছে, অর্থনীতির উপরেখা বুঝতে চমৎকার ভাবে সাহায্য করে। সেটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবত উপন্যাস। সেই গণদেবত উপন্যাসে আমরা দেখি যে কিভাবে ওই পুরনো গ্রামীণ সম্পর্ক ভেঙে যাচ্ছে, চণ্ডীমণ্ডপ ভেঙে যাচ্ছে। কেমন সেখানে চণ্ডীমণ্ডপে মজলিস বসছে, মানে গ্রামের কোনো কিছু অসুবিধা হলে, কিছু হলে পরে সেখানে বয়োজ্যেষ্ঠরা মিলে, গ্রামের মোড়লরা সবাই মিলে, তারা সবাই সে সমাধান করতেন। এখন আর মোড়লকে কেউ, গ্রামের যে প্রধান ব্যক্তিত্ব কেউ মানছেন না। চণ্ডীমণ্ডপের মজলিসের আর কোনো গুরুত্ব থাকছে না। আমরা যদি
এই ইয়েটা পড়ি, কি বলে ওকে, গণদেবপুত্র বন্যাসটি পড়ি। প্রথম লাইনটি শুরু হচ্ছে এইভাবে, অসাধারণ। কারণ সামান্যই, সামান্য কারণে গ্রামে একটা বিপর্যয় ঘটিয়া গেল। এখানকার কামার অনিরুদ্ধ কর্মকার ও ছুতোর গিরিশ সূত্রধর নদীর ওপারের বাজারের শহরটাতে গিয়ে একটা করে দোকান ফাঁদিয়াছে। খুব ভোরে উঠিয়া যায়, ফেরে রাত্রি 10টায়। ফলে গ্রামের লোকের অসুবিধার শেষ নাই। এবারে চাষের সময় কি নাকালটাই যে তাদের হইতে হইয়াছে সে তাহারাই জানে। লাঙলের ফাল পাজানো, গাড়ির হাল বাঁধার জন্য চাষিদের অসুবিধার অন্ত ছিল না। গিরিশ ছুতারের বাড়িতে কাঠের গুড়ি আজও স্তূপীকৃত হইয়া পড়িয়া আছে, সেই গত বছরের ফাল্গুন চৈত্র হতে, কিন্তু আজও তাহার নতুন লাঙল পাইল না। মানে কি? মানে যে যার পেশার কাজ তারা ছেড়ে দিচ্ছে। গিরিশ ছুতর, অনিরুদ্ধ কামার, এরা তাদের সেই চিরায়ত পেশা থেকে চলে গিয়ে শহরে চলে যাচ্ছে কলে কাজ করতে। কেউ কারোর সঙ্গে আর বাধা থাকছে না। কৃষকরাও বাধ্য হচ্ছে নগদ অর্থ উপার্জনের দিকে ছুটছে, কারণ উপার্জন নগদ অর্থে না করতে পারলে রাজস্ব প্রদান করা সম্ভব হবে না। আবার বণিক শ্রেণী ও মহাজনরাও জমির মালিক হওয়ায় বেশি অর্থ পাওয়ার জন্য কৃষকদের খাদ্যশস্যের পরিবর্তে অর্থকরী ফসল বা ক্যাশ ক্রপ সেইটা দিকে বাধ্য করছে, সেগুলো উৎপাদন করো। কোনগুলো? আখ, পাট, তুলো, নীল প্রভৃতি। এইভাবে রাজস্ব এবং খাজনার অতিরিক্ত হার কৃষির বাণিজ্যিকীকরণ ঘটিয়েছিল। কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার আসতে এভাবেই, কৃষির বাণিজ্যিকীকরণ। অনেক ক্ষেত্রে ব্রিটিশরা বাধ্য করত এই লাভজনক ফসল উৎপাদন করতে, জোর জবরদস্তি করত, ফোর্স করত। নীল চাষ তার সব থেকে বড় দৃষ্টান্ত। নীল চাষে নদিয়ায় যেখানে নীল বিদ্রোহ হয়েছে, সেখানে তো এই যে অর্থকরী ফসলকে জোর করে চাষ করতে বাধ্য করা কোম্পানি বাহাদুর নিজেদের লাভের সুবিধার জন্য, তাকেই বলা হচ্ছে এই কমার্শিয়ালাইজেশনের মধ্যে ফোর্স কমার্শিয়াল। এইটা এর ফলে কি হলো? এর ফলে সমাজের কৃষকদের মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি তীব্র ক্ষোভের সঞ্চার হলো। আদিবাসী কৃষক জীবনেও ব্রিটিশদের এই নীতির ফলে ভীষণ রকমের আঘাত এনেছিল। নতুন ধরনের কৃষি অর্থনীতির দৌলতে আদিবাসীদের জঙ্গলমহল, জঙ্গলের উপরে, অরণ্যের উপরে যে অধিকার ছিল সেটা তারা হারিয়েছিল। শুধু তাই নয়, তাদের এই ব্রিটিশ অর্থনীতির অভিঘাতে তাদের যে সম্মান, সেটাও হানি হয়েছিল। বাণিজ্যিকীকরণের দৌলতে আদিবাসীরা পুরুষানুক্রমে বাস করা জমি থেকে উচ্ছেদ হয়েছিল। তারা উৎপীড়নের চরমতম পর্যায়ে পৌঁছেছিল। যখন ওই 1850-এর দশকে রেলপথের বিস্তার ঘটছে, কোম্পানি বাহাদুররা পুরো দেশটাকেই এক লৌহ জবনিকার প্যারাজালে বেঁধে দিতে চাইছে। জঙ্গলের মধ্য দিয়ে রেলপথ চালিত হচ্ছে। তখন এইসব আদিবাসীদের জায়গা জমির উপর তাদেরকে উৎখাত করা হলো, আদিবাসী রমণীদের সম্মানহানি করা হলো, তাদের মধ্যে বিক্ষোভ সঞ্চারিত হলো, বিক্ষোভ ধুমায়িত হলো। 19 শতকে দেখা গিয়েছিল বেশ কয়েকটি কৃষক বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, সব থেকে বড় কথা সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। নানা রকমের কারণ ছিল। কেমন? এই ব্রিটিশ অর্থনীতি তার একটি অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছিল। পাবনা কৃষক বিদ্রোহ দেখা দিয়েছিল। সব জায়গায়, বঙ্গদেশের প্রায় সব জায়গাতে কিছু না কিছু বিদ্রোহ আমরা দেখতে পাই। কিছু বিদ্রোহী প্রজা আবার
এই রকম প্রত্যক্ষ সংঘাতের পথে যেতে না পেরে তারা ডাকাত দলে ভিড়েছিল। অর্থাৎ যাদের দম আছে তারা লড়াই করছে তাদের অস্তিত্ব রক্ষার তাগিদে, আর যারা পারছে না তারা সরে এসে সহজ রাস্তায় ডাকাতি বা এই জাতীয় কার্যকলাপে নিমজ্জিত হচ্ছে। মনে রাখতে হবে এরা ডাকাত, কিন্তু এরা স্বভাবে নয় অভাবে, স্বভাবে নয় অভাবে। এইভাবে কোম্পানির এই নীতি ভারতীয় কৃষি অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছিল। পরিবর্তন এসেছিল শিল্পের ক্ষেত্রেও, শিল্পের ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। আমরা জানি একটা কথার সঙ্গে অতি পরিচিত, সেটি হচ্ছে ভারত কৃষি প্রধান দেশ। কিন্তু প্রাচীন ইতিহাস যদি আমরা ঘাঁটি বা তার পরেও যদি দেখি, ভারতবর্ষ কিন্তু কৃষি প্রধান ছিল না। এটা ইংরেজদের শিখিয়ে দেওয়া বলি, বরং ভারতবর্ষ শিল্পে উন্নত ছিল। হরপ্পা সভ্যতার কথা কে না জানে। পরবর্তীকালে গুপ্ত যুগ, মৌর্য যুগ, আরো পরে মুঘল যুগ, সেখানে শিল্প সমৃদ্ধ বড় বড় শহর ছিল, ছিল বন্দর, কলিকাট, মছলিপত্তনম, সুরাট, ব্রোচ, এগুলো সব ছিল। তাম্রলিপ্ত বন্দর ছিল, কিন্তু পরবর্তীকালে সেগুলোর পুরনো গৌরব তার হারিয়েছিল। তারা আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করত। যাই হোক, সেই সুতি বস্ত্র ছিল শিল্পের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যার বিশ্বব্যাপী চাহিদা ছিল, এবং ব্রিটিশ বস্ত্রশিল্প এর সঙ্গে পেরে উঠতে পারত না। 1700 সালের শেষ দিক থেকে ইংল্যান্ড আইন প্রণয়নে বাধ্য হয়েছিল ভারতের এই শিল্পটির অগ্রগতি রুদ্ধ করতে। ভারতবর্ষের মসলিন, সুতি বস্ত্র, রেশম বস্ত্র বিশ্বের বাজারে খ্যাতি অর্জন করেছিল। তারা প্রথমে কি করলো? প্রথমে নকল করার চেষ্টা করলো, প্রথমে আইন প্রণয়ন করলো। তা দিয়েও খুব বেশি কিছু হলো না, কারণ কালোবাজারি পথে বা চোরা পথে সেগুলো ছিল। তারপরে তারা সেগুলোকে নকল করার চেষ্টা করলো, কিন্তু সেই নকলের মধ্য দিয়ে আসলের সে রূপ, প্রাণবন্ত রূপ আর ফিরে আসলো না। শেষে তারা নিল বলপ্রয়োগের আশ্রয়। বলপ্রয়োগের আশ্রয় অর্থাৎ জোর জবস্তি করে এই শিল্পগুলো যাতে আর এগোতে না পারে সেইটা। তারা চালু করলো আমদানি রপ্তানির ক্ষেত্রে ট্যারিফ নীতি, অর্থাৎ আমদানি করলে পরে বেশি শুল্ক দিতে হবে, রপ্তানি করলে বেশি শুল্ক দিতে হবে, আমদানি করলে কম শুল্ক দিতে হবে। ইংল্যান্ড থেকে যে জিনিসগুলোকে আমদানি করা হচ্ছে তার শুল্ক কম ধার্য করা হচ্ছে। স্পষ্টত ইংরেজ বণিকরা লাভজনক হচ্ছিল, লাভবান হচ্ছিল। তারা এদেশের কাঁচামাল ইংল্যান্ডে চালান করে দিচ্ছে। যে তাঁতি, বাংলার যে তাঁতি, যার গৌরব পৃথিবীব্যাপী ছিল, মসলিন কাপড়ের খ্যাতি ছিল, সেই সব তাঁতিকে তারা বাধ্য করছে কাঁচা মাল সরবরাহ করতে, কাপড় নয়। ভারতবর্ষ এখন কাঁচামাল উৎপাদন কেন্দ্রে পরিণত হলো। বাংলা থেকে সেগুলো যাচ্ছে, অন্যান্য জায়গা থেকে যাচ্ছে। ভারতবর্ষের সম্পদ বাইরে চলে যাচ্ছে, এবং এই সম্পদের বাইরে যাওয়া সেই 1757 পর থেকে শুরু হয়েছিল।
1757 পর থেকে সেই বাইরে যাবার প্রক্রিয়া আমরা লক্ষ্য করতে পারি। এবং তখন থেকেই শুরু হলো যেটা, যাকে ইকোনমিক হিস্ট্রির একটা অন্যতম বিষয়, এ নিয়ে অজস্র আলোচনা আছে, জাস্ট আমরা উল্লেখ করে যাই, ড্রেন অফ ওয়েলথ, সম্পদের নির্গমন। রমেশচন্দ্র দত্ত চমৎকার বলেছিলেন যে প্রকৃতির সঙ্গে তুলনা করেছিলেন, ব্রিটিশরা ভারতবর্ষ থেকে সমস্ত সম্পদ লুটেপুটে নিচ্ছে, তার বিনিময়ে আমরা ছিটেপটা কিছুই পাচ্ছি না। তিনি উল্লেখ করেছিলেন যে ভারতবর্ষে মানে আকাশে মেঘ সৃষ্টি হয় তার নিকটবর্তী নদী, খাল, বিলের জলাশয় থেকে। মেঘ সঞ্চারিত হয়ে তা বৃষ্টি আকারে সেখানেই ফিরে আসে। ব্রিটিশরা ভারতবর্ষ থেকে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে, কিন্তু তার বিনিময়ে কিছু দিচ্ছে না। তাদের কলে তৈরি কাপড়কে এখানে বিক্রি করছে, অধিক মুনাফা অর্জন করছে। এই যে অপহার, প্রতিদানহীন অপহার বলছেন তাকে, প্রতিদানে কিছু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তারা মাছের তেলে মাছ ভাসছে। এবং তাঁতিরা যাও বা 2-1 জন কিছু বুনছে, তার উপর ইংরেজরা বসাচ্ছে উচ্চহার এক্সাইজ ডিউটি। এইসব নীতির ফলে যারা সুতো কাটতো তারাও বেকার হয়ে পড়ল। শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, ভারতবর্ষ মানে বাংলার চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, কাজ হারাচ্ছে। তারা কি করবে? হয় সেই ডাকাত দলে নাম লেখাতে হবে, আর নইলে পরে তাকে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে হবে। কোথায় যাবে? কৃষি আছে, কৃষি ক্ষেত্রে যাও। তাহলে এখন শিল্পক্ষেত্র থেকে, মানে এই ক্ষুদ্র কারিগরি শিল্প থেকে তারা চলে গেল কৃষিক্ষেত্রে। এইভাবেই দেখা দিল ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অবশিল্পায়ন। কৃষিতে আগে থেকেই কাজ করছিল অনেক লোক, কৃষক, এখন এরা উড়ে এসে জুড়ে বসলো। তাহলে কল্পনা করে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। অর্থাৎ ব্রিটিশ নীতির ফলে, তাদের ঔপনিবেশিক অর্থনীতির ফলে, নীতির পরিপ্রেক্ষিতে, প্রভাবে শিল্পও গেল, কৃষিও গেল, কিছুই থাকলো না, আমফালা দুটোই গেল। এইভাবে তখন থেকে শিল্পকে ধ্বংস করে ইংরেজরা আমাদের শেখাতে লাগলো ভারত কৃষি প্রধান দেশ। আর তারা শিল্প বিপ্লব করেছে, ভারত থেকে কাঁচামাল নিয়ে গিয়ে সারা বিশ্বব্যাপী তাদের জিনিসগুলোকে পণ্য সরবরাহ করছে। শিল্পের সুরানি হয়ে থাকলো তারা। বাণিজ্যের ক্ষেত্রে আমরা একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখি। ইংরেজরা আগে তাদের দেশ থেকে টাকা এনে এদেশে উৎপাদন ক্ষেত্রে প্রয়োগ করে বাণিজ্য চালাতো। শেষে তারা যখন এদেশে ভালো করে জাকিয়ে বসলো, তখন তারা আর ইংল্যান্ড থেকে জিনিস আনতো না কিছু, তারা এদেশের টাকায় এদেশের বাণিজ্যে অংশগ্রহণ করে মুনাফা লুটতে লাগলো। দেশের টাকা আর দেশে থাকলো না, বিদেশে চলে যেতে লাগলো। বাণিজ্যটা এখন আর আমাদের নয়, মানে আমাদের এদেশের বণিকদের ইচ্ছাই হতে পারলো না, ওদের ইচ্ছে হতে থাকলো। এই যে কৃত্রিম বাণিজ্যটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ফরেন ট্রেড, অর্থনীতির ক্ষেত্রে শেষ যে পরিবর্তনটা এলো, ভারতীয় অর্থনীতির মূল চরিত্রটাকে আমূল পাল্টে দিল। বিনিময় ভিত্তিক ব্যবস্থাটা, সেটা একটু আগে আমি বলছিলাম, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে এই 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 ক্যাশ সিস্টেম চালু হওয়ার ফলে পুরোপুরি ভাবে সেটাকে নষ্ট হয়ে গেল। ক্যাশ সিস্টেম ব্যবস্থা দাঁড়িয়ে গেল। ব্রিটিশদের এই অনুসৃত নীতির ফলে উৎপাদক এবং ক্রেতার মধ্যে সমস্ত ব্যাপারটা নগদ অর্থের বিনিময়ে চালু হলো। সংযোগ সাধিত হতো সবকিছুর মধ্যে নগদ অর্থ।
এবং এই যে নগদ অর্থের অনুপ্রবেশ ঘটলো পুরোপুরি ভাবে পুরো মাত্রায়, এটাকে বলা হচ্ছে কি মনিটাইজড ইকোনমি, মুদ্রায়িত অর্থনীতি। অতএব আমি এবার মোটামুটি সাম আপ করে নিয়ে আসি। এই উৎপাদনকে কেন্দ্র করে এই 100 বছর ধরে প্রায় 1757 থেকে 1857 মধ্যবর্তীকালীন সময়ে বিভিন্ন শ্রেণীর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা এভাবে দেখতে পারি। যে ব্যাপারগুলো ঘটলো পরপর আমরা দেখলাম সাবইনফিউডেশন, ডিপেজেন্টাইজেশন, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, আর্টিফিশিয়াল ফরেন ট্রেড, এই ব্যাপারগুলো ঘটলো। এইগুলো হলো ভারতীয় অর্থনীতির নতুন আমরা পেলাম, ইতিপূর্বে আমরা এগুলোর সঙ্গে পরিচিত ছিলাম না। প্রথম যে দুটো সাবইনফিউডেশন আর ডিপেজেন্টাইজেশন, এই দুইয়ের মিলিত ফলে রুরাল ইকোনমি, অ্যাগ্রারিয়ান স্ট্রাকচার, ভিলেজ স্ট্রাকচার সেটা ভেঙে পড়ছে। আর সাবইনফিউডেশন, ডিপেজেন্টাইজেশন, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, আর্টিফিশিয়াল ফরেন ট্রেড, যখন এই বিষয়গুলো একসঙ্গে কাজ করছে তখন আগেকার নন মানিটাইজড ইকোনমি পরিণত হয়ে গেল মানিটাইজড ইকোনমিতে, এবং ভারতবর্ষ আস্তে আস্তে একটা নতুন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে প্রবেশ করলো। এবং পরিশেষে এটা বলা যায়, আমরা বলতে পারি যে এইভাবে ভারতবর্ষের প্রাক ঔপনিবেশিক যুগের যে চিত্র ছিল, যে কাঠামো ছিল, তার সঙ্গে কাঠামোর আমরা কোনোই মিল খুঁজে পাই না। এর আগে ভারতবর্ষের প্রাক ব্রিটিশ যুগে শাসকবর্গ কিন্তু ভারতীয়দের তাদের সুখ দুঃখের সাথী হতো, তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠত। ব্রিটিশরা সেটা সবটাই শেষ করে দিল, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। সেখানে যেভাবে যে ব্যাপারটা ছিল সেটা পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গেল। ভারতীয় অর্থনীতি, ঔপনিবেশিক অর্থনীতি যে চরিত্র, সেই চরিত্র চিরায়ত অর্থনীতিকে ভেঙে দিল, এবং তার সুফল কিন্তু কিছুই পাওয়া গেল না সে অর্থে। ধন্যবাদ। থ্যাংক ইউ টু অল অফ ইউ। হ্যালো। হ্যাঁ তুষার, হ্যাঁ, সরি Thank you. আমি দেখাতে পারলাম না, গোলমাল হয়ে গেল ওই স্ক্রিন শেয়ার করতে গিয়ে। আমি আসলে কেন কি হলো বুঝতে পারলাম না। না, আমার অনেকগুলো স্লাইড ছিল, পর দেখাতাম আর কি, এইগুলো মুখেই বলে দিলাম আর কি। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর দ্য এনগেজিং লেকচার। ঔপনিবেশিক ভারতের অর্থনীতি সম্বন্ধে আপনার যে বক্তৃতা, তাতে মানে আমাদের চোখের সামনে পুরো ছবিটা একদম স্পষ্ট হয়ে গেল। এবং শুধু স্টুডেন্ট নয়, আমিও মানে আমি এই টপিকটা ওদের পড়াই, এবং আমার কাছেও অনেক নতুন ভাবে পড়ানোর বলতে পারেন চিন্তা আমার মাথায় এলো, এরকম ভাবে পড়ানো যায়। তো তার জন্য মানে আমার পার্সোনালি আপনাকে ধন্যবাদ জানাবো। এবার আমি স্টুডেন্টসদের রিকোয়েস্ট করবো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। যদিও এত সুন্দর বক্তৃতার পরে আমার মনে হয় না কোনো প্রশ্ন থাকবে, কারণ স্যার এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমাদের বিষয়গুলো যে প্রশ্ন হয়তো থাকবে না, কিন্তু যদি থাকে তোমরা করতে পারো। আমি হ্যালো স্যার। হ্যাঁ বলো 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 রাজদীপ। স্যার বলছি অকৃষিকরণের জায়গাটা আরেকবার বললে একটু ভালো হতো। আচ্ছা, ডিপ্রেজেন্টাইজেশন যাকে বলা হচ্ছে, তাই তো? ব্যাপারটা হচ্ছে এটা কিছুই না, ইংরেজরা, কোম্পানি বাহাদুর, তারা যে রাজস্বটা চাইছে, সেই রাজস্বটা তারা চাইছে হচ্ছে অর্থে, এবং সেই অর্থে
চালু নেওয়া মানে ক্যাশে নিতে চাইছে, আগে তো বিনিময় ব্যবস্থা ছিল সেটা চলে গেল। তখন এই যে এইটা করতে গিয়ে তারা যখন একদিকে অর্থে চাইছে এই রাজস্ব আদায়টা, অন্যদিকে তারা ওই যাকে বলা যেতে পারে যে অধিক লাভের জন্য, অধিক লাভ করবার জন্য আরো বেশি অর্থকরী ফসল ফলানোর দিকেও কৃষকদেরকে বাধ্য করছে। মানে কি, ওই যে নীল চাষ, তারপরে হচ্ছে নীল চাষ আর কি, ইক্ষু চাষ, এইগুলো আর কি, যেগুলোকে অর্থকরী ফসল বলা যেতে পারে। তো এইগুলো করতে গিয়ে আস্তে 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 কৃষক বা কৃষকের যে খাদ্যশস্য উৎপাদন, যেটা যেটা হচ্ছে প্রথম দরকার, সেই ব্যাপারটা চলে যাচ্ছে। তখন কি করছে, তখন ওই মানে তারা রাজস্ব প্রদানে ব্যর্থ হচ্ছে, যে রাজস্ব না দিতে পারলে নগদ অর্থে তাদের জমি থেকে উৎখাত করা হচ্ছে, কৃষকরা সর্বশান্ত হয়ে পড়ছে। এবং আরেকটার সঙ্গে জড়িত যে বিষয়, সেটা হচ্ছে ওই পত্তনি সিস্টেম। এর ফলে কৃষক জমির সঙ্গে যার সম্পর্ক, অভিন্ন হৃদয় যার সঙ্গে রয়েছে, মানে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, কৃষক তেমনি জমি ছাড়া বাঁচা তার পক্ষে সম্ভব না। কিন্তু এই যে একটার পর একটা নিয়ম, একটার পর এক ধরনের কানুন লাগু হচ্ছে এবং তার দেওয়া নেওয়ার পদ্ধতি পাল্টে যাচ্ছে, তাতে করে কৃষকের কিছুই করা থাকছে না। সে তার আদি অকৃত্রিম তার যে সত্তা, কৃষক সত্তা, প্রেজেন্টাইজেশন, সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলা হচ্ছে ডিপ্রেজেন্টাইজেশন, যেমন করে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অকৃষকীকরণ। কৃষক আর কৃষক থাকছে না, অকৃষক হয়ে যাচ্ছে। ওই যে বললাম, সে কিছু না দিয়ে পালিয়ে যাচ্ছে কোথাও, তো বিদ্রোহ করছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে যেটা সেটাই, এটাই হচ্ছে ডিপ্রেজেন্টাইজেশন। কেমন? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, বলছি হ্যাঁ, মুদ্রায়িত অর্থনীতিটা আরেকবার একটুখানি বলবেন স্যার, লাস্টে যেটা আচ্ছা। বললেন। মানিটাইজড ইকোনমি। আচ্ছা, মানিটাইজড ইকোনমি হচ্ছে যে ওই যে বিনিময় ব্যবস্থা, এই বিনিময় প্রথার একটা গ্রামের মধ্যে যে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি ছিল, বিশেষ করে আমাদের গ্রাম বাংলা এবং ভারতবর্ষেও ছিল সর্বত্র, যাকে মার্কস সাহেব বলছেন, যেটা বলা হয়নি এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, এশীয় ধরনের উৎপাদন ব্যবস্থা। তো এইখানে কোনো ক্যাশ প্যাশের ব্যাপার ছিল না। এবারে ব্রিটিশরা সেখানে ক্যাশ সিস্টেমটা নিয়ে আসলো, কারণ তারা তো ওই কি বলে ওকে, নতুন বিশ্ব ব্যবস্থায় পুঁজিবাদী অর্থনীতি, সামন্ত ব্যবস্থায় ওই কিছু ব্যবস্থা ছিল, পুঁজিবাদী অর্থনীতির ক্ষেত্রে ক্যাপিটালিস্ট যে ইকোনমি, সেখানে ক্যাশ বা মানে নগদ অর্থ সেখানে একটা বড় ভূমিকা নিয়েছিল। সুতরাং তারা সবকিছু করতে চাইছে অর্থ দিয়ে, কোনো জিনিস কিনবে, রাজস্ব নেবে, ব্যবসা বাণিজ্য করবে, টাকা দাও। অর্থাৎ টাকা এখন যেমন আর কি, সেই ব্যাপারটাই আর কি, যা হবে একটা মুদ্রার মাধ্যমে হবে। তো এই যে সবকিছুর মধ্যে অর্থটা, মানে নগদ অর্থ ঢুকে যাচ্ছে, ক্যাশটা ঢুকে যাচ্ছে, এটাকে সোজা করে মানে সহজ করে বলা যেতে পারে মনিটাইজড ইকোনমি। অর্থনীতিবিদরাও তাই বলছেন, মুদ্রায়িত অর্থনীতি বা মনিটাইজড ইকোনমি বলছে। আচ্ছা, এইটা কখন হচ্ছে, এটা আমি শেষে বললাম, যে এই যে প্রত্যেকটা বিষয়, উপসমন্ত্রীকরণ, অকৃষিকীকরণ, কি বলে অবশিল্পায়ন, কৃষির বাণিজ্যিকীকরণ, কৃত্রিম বৈদেশিক বাণিজ্য, এইগুলো যখন একসঙ্গে হচ্ছে, কাজ করছে, তখনই এটা আসছে। তখন আস্তে আস্তে এই ব্যাপারগুলো চলে আসছে, এইটা দিয়ে মনিটাইজড ইকোনমিটা আসছে। এইটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। ছাত্রছাত্রীরা কিছু বলবে ওরা? তুষার, তুমি যদি একটু রেফারেন্স বলে দাও তাহলে খুব ভালো হয় গো।
রেফারেন্স তো অনেক আছে সাথীদি, আমি একদম মানে ছাত্র সুলভ যেটা, মানে তোমার গবেষণা মানে মোটামুটি ওরা দু একটা না পড়বে না ভালো লাগে। আমি হ্যাঁ, আমি এইটা শুধু গবেষণা করিনি, কারণ তার মানে আমার আমাদের কাছে সবটাই মনে হয় তুষারের সবই গবেষণা। লেবার হিস্ট্রি এটা, হ্যাঁ। তো আমি বড় বড় বইয়ের নাম আমি বলছি না, আমি ভারী ভারী বইয়ের নাম বলছি না, না না আমি সেই জন্যই কয়েকটি বইয়ের নাম বলে আমি দু তিনটে বইয়ের নাম বলছি। আমি তোর একদম বাংলা বইয়ের একটা নাম বলছি, হ্যাঁ। আমাদের সকলের খুব মানে শ্রদ্ধেয় মাস্টারমশাই ঐতিহাসিক বিনয় ভূষণ চৌধুরীর দুটি বইয়ের নাম বলি। বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা রূপরেখা, কেমন? বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা রূপরেখা, এই বইটা মনে হয় কেপি বাগচি থেকে বার হয়েছে, সম্ভবত কেপি বাগচি থেকে বার হয়েছে। আর একটা হচ্ছে উনারই লেখা ঔপনিবেশিক আমলে বাংলার কৃষি ইতিহাস, এইটি খুব মূল্যবান দুটি বই। সুবোধ কুমার মুখোপাধ্যায়ের একটা বই আছে মোটামুটি ভালোই, বাংলার আর্থিক ইতিহাস অষ্টাদশ শতাব্দী। বাংলার আর্থিক ইতিহাস অষ্টাদশ শতাব্দী, এই বইটা। কি বললাম? বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থার রূপরেখা, ঔপনিবেশিক আমলে বাংলার কৃষি ইতিহাস, এই দুটি বই কেপি বাগচি থেকে বার হয়েছে। সুবোধ কুমার মুখোপাধ্যায়ের বাংলার আর্থিক ইতিহাস অষ্টাদশ শতক, 19 শতকও আছে, দুটোই পরপর। এবং অবশ্যই এন.কে. সিনহার হিস্ট্রি অফ বেঙ্গল, একটু পুরনো বই, খুব ভালো বই, ভলিউম 2, ফার্মাক এলএম থেকে অনেক আগে বেরিয়েছিল। ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল, উনি একজন অত্যন্ত বড় মাপের ইকোনমিক হিস্টোরিয়ান। এইগুলো মোটামুটি কাজে লাগবে। আর একটা হচ্ছে ওই কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি, তপন রায়চৌধুরী ধর্মাকুমার সম্পাদনা, যেটা হয়েছে দ্বিতীয় ভাগটা, কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি দ্বিতীয় ভাগ, সেখানে বিনয় বাবুরই পূর্ব ভারতের উপর দীর্ঘ আলোচনা আছে। একইভাবে পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারতের উপর প্রত্যেকে আলোচনা করেছেন। এই কতগুলো বই রয়েছে মোটামুটি ইয়ে করে জানার জন্য আর কি। থ্যাংক ইউ তুষার। থ্যাংক ইউ স্বাতীদি, শ্রীনন্দী ম্যাডাম, সবাইকে। এবং এই কলেজে, বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ কলকাতার বুকে একটি অন্যতম পুরনো এবং আভিজাত্যপূর্ণ কলেজ, সেই কলেজে আমার মতন এক নর্বাচীনকে আমন্ত্রণ জানানোর জন্য আমি চিরকৃতজ্ঞ। মানে তোমার কাছ থেকে পুরো একদম অর্থনৈতিক ইতিহাসটা একেবারে মানে ছবির মতো, মানে মাথার কাছে সত্যি ছবির মতন, এক্স্যাক্টলি। তুষার সত্যি তাই, তুমি যদি সম্ভব হয় ওই এটা যদি পাঠিয়ে দাও, মানে তোমার এটা ওই যে মানে ভিজুয়াল এতে দেখতে পাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে হয় একেবারে দুর্দান্ত হবে। মানে একেবারে মানে আমি খুব উপকৃত। একদম ওটা স্টোর হাউস হয়ে থাকবে, মানে এটা আমাদের যেন আর্কাইভ মনে হচ্ছে। আর একটা জিনিস আমি মানে অনেক সময় হয়ে গেল, ছাত্রছাত্রীরা তো অধৈর্য হয়ে যাবে, দুটো জিনিস ওই কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচারের সঙ্গে জড়িত ছিল। একটা হচ্ছে এমপ্লয়মেন্ট এন্টাইটেলমেন্ট, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ এন্টাইটেলমেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা নিয়ে অমর্ত্য সেন পরবর্তীকালে ওই ফেমিনের গবেষণাটা করেছিলেন আর কি। মানে এটা কি খুব সোজা করে বললে এটাই, এটা যেহেতু এর সঙ্গে একটু জড়িত, একটু জাস্ট আমরা নিজেদের মধ্যে আলোচনার জন্য বলছি আমার মতন করে আর কি, যে এটা হচ্ছে কি এই এমপ্লয়মেন্ট এন্টাইটেলমেন্ট যেটা, এই যে এত কিছু হচ্ছে ব্রিটিশ অর্থনীতির ফলে, এত পরিবর্তন আসতে কিছু কিছু দেখা গেল, বলছে যে এই স্ট্রাকচারের মধ্যে দুরকম ব্যাপার ঘটছে। এমপ্লয়মেন্ট এন্টাইটেলমেন্টটা হচ্ছে কি, এখানে এর অর্থ হচ্ছে কাজের সুযোগ থাকা, সোজা কথায়, খুব সোজা করে বললে। আর এক্সচেঞ্জ এন্টাইটেল মানে কি, এটা হচ্ছে বিনিময় সুযোগ থাকবে, বিনিময়ের সুযোগ থাকবে। হ্যাঁ, এইটা তাহলে কি হচ্ছে, এক নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট এন্টাইটেলমেন্ট, তার মানে কি যদি কাজের সুযোগ থাকে তাহলে চাষি খাওয়া জুটবে, অর্থাৎ কাজ আছে খাবার আছে, ভালো কথা। আর কাজের সুযোগ না থাকলে সেক্ষেত্রে পাবে না, তাই তো? আবার দু নম্বর যেটা এক্সচেঞ্জ এন্টাইটেলমেন্ট, কাজ থাকলে সে খাওয়া জুটতেও পারে আবার নাও জুটতে পারে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা এরকম, আমার কাজ আছে, কিন্তু সেই কাজের বিনিময়ে আমি যে ইয়েটা পাচ্ছি, মানে
পরিধানে, পরিধান অধিকারও বলে, যে প্রতিদানে যেটা পাচ্ছি, যে অর্থটা পাচ্ছি, সেটা সেই বাজার দর সেই সময়কার যা আছে তার সাথে কিন্তু খাপ খাচ্ছে না। দেখা গেলো সেই সময় আমার ইনকাম 10 টাকা, কিন্তু আমার সাধারণ কিছু খরচ মেটাতে গেলে লেগে যাবে 40 টাকা। তো সেটাতে আমার কি লাভ হচ্ছে? আমার তো চলবে না। তাহলে পরে কাজের বিনিময়ে চাষি যে টাকা পাচ্ছে সেটা বাজারে জিনিসপত্রের দামের চেয়ে সেটা কম পাচ্ছে। সুতরাং এক্ষেত্রে তারা খাওয়া নাও জুটতে পারে। হ্যাঁ, এই যে 1943 দুর্ভিক্ষ ফির্ভিক্ষ গুলো হয়েছিল, এটা হচ্ছে অনেকটা এইরকম ব্যাপার আর কি। এইটা এই সবই ব্রিটিশ নীতির একটা ইম্প্যাক্ট, একটা ফল আমরা বলতে পারি। সেটা দেখা যাচ্ছে। এবং মানে সে সময় কি হয়েছিল, মোটামুটি যেটুকু মনে টনে আসছে, এটা বলা যেতে পারে যে ওই খাদ্য সব গুদামজাত হয়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, একটা কৃত্রিম ইয়ে সৃষ্টি করা হয়েছিল। এ তো অনেক কথা আছে, অত বেশি জানিও না, সামান্য যেটুকু মনে আসছে আর কি। তো সেক্ষেত্রে দ্রব্যমূল্য এতটাই বেড়ে গেছে, তার কাজ আছে কিন্তু সে খেতে পাচ্ছে না। তার মানে কি, সোজা কথায় এই যে যেটা হচ্ছে কি এমপ্লয়মেন্ট এন্টাইটেলমেন্ট, এটা কাজ করছে নন মানিটাইজড ইকোনমির উপরে, যেটা আগে বললাম। কাজ থাকলে পরে খাওয়া হবে তার, যদি সব ঠিকঠাক থাকে। আর মানে সোজা কথায় হচ্ছে আগেকার দিনে যে বিনিময় ব্যবস্থাটা ছিল, আমি কাজ করছি, আমার তার বিনিময়ে কারোর কাছ থেকে কিছু পাচ্ছি, অসুবিধা হচ্ছে না। কিন্তু 2 নম্বর বিষয় যেটা, যাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ এন্টাইটেলমেন্ট, সেখানে কাজ করছে মানিটাইজড ইকোনমি। হ্যাঁ, সুতরাং ওটা ব্রিটিশের দান, তাহলে গোলমাল, ওখানটায় গোলমাল হয়ে যাচ্ছে। যে সেটা হচ্ছে না, এবং যার ফলে ব্রিটিশের ইয়েতে কিন্তু ওরা কি বলছে, ওরা বলছে প্যাক্স ব্রিটানিকা। হ্যাঁ, প্যাক্স ব্রিটানিকা মানে হচ্ছে যে দেখো, আমরা সমগ্র বিশ্বে এবং আমাদের ভারতবর্ষে প্যাক্স ব্রিটানিকা নিয়ে এসেছি, মানে ব্রিটিশের সবকিছু যে সুন্দর সেগুলো দিয়েছি। কিন্তু কোথায়, ইকোনমির ক্ষেত্রে তো কিছুই দেখা যাচ্ছে না, সেটা বরং উল্টো হয়ে গেল। সেইটা আর কি, মানে এইভাবে সব ব্যাপারটা গোলমেলে হয়ে গেল। মানিটাইজড ইকোনমি এসে পুরো ব্যাপারটাকেই একেবারে লন্ডভন্ড করে দিয়ে গেল, এইটা আর কি। এবং ব্রিটিশের ইয়েতে অনেক কি বলে ভূমিকম্প কেন বলছি, অনেক দুর্ভিক্ষ হয়েছে, অনেক দুর্ভিক্ষ হয়েছে। অসাধারণ তুষার, এবার তুমি আমাদের মাস্টারমশাই হবে, আমি যা বুঝতে পারছি। না না না, কি বলছো সাথে না। আর মন্ত্রমুগ্ধের মতো শুনছি হাঁ করে আমি। তাই শিবমন্ত্রীও লিখছে, আমিও লিখছি, দুজনে নোট ডাউন না না করছি। না, আর একটা হচ্ছে কি, আরো অনেক সাহিত্যিক উদাহরণ দেওয়া যেত আর কত চমৎকার উদাহরণ আছে। মানে ইতিহাসটা তো আর শুধু ইতিহাস না, ইতিহাস সাহিত্য সবকিছু একাকার হয়ে যায় আর কি এই ঘটনাগুলোতে। হ্যাঁ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎ চাটুর্যে, বা আরো সব আছে যারা, অনেক ইয়ে আছে, কি চমৎকার ভাবে মানে দুটোকে আমরা পাশাপাশি রেখে একটা পাঠ নিতে পারি। হ্যাঁ, শুধুমাত্র ঐতিহাসিকদের বড় বড় ভারী ভারী তত্ত্ব মধ্য থেকে যদি আমরা এগুলো নিই, হ্যাঁ, সুন্দরভাবে হয়ে যাবে। সেই ইয়েতে আর কি একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের মাস্টারমশাইয়ের মুখে শুনেছি। অমলেশবাবু যখন ক্লাসে পড়াতেন, আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাইরা, তারা বলতেন যে উনি কি বলে ওকে, ফরাসি বিপ্লব পড়াচ্ছেন, পড়াতে 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 হঠাৎ করে বলছেন, এই তোমরা কি বলে বঙ্কিমচন্দ্রের ইয়ে পড়নি, কি বলে দেবী চৌধুরানী পড়নি, ওখানে দেখবে আছে কি বলে ওকে, মানে উনি বলছেন লক্ষ্মী আসিয়া হরলালকে বলল, হয় চাল ছড়ো নতুবা আমায় ছড়ো। হ্যাঁ, তার মানে কি, লক্ষ্মী চঞ্চলা, হয় চাল ছড়ো নয় আমায় ছড়ো। তুমি, ওই হরলাল খুব বিলাস বেসনে থাকতো, যে যদি এইসব করো তাহলে তো আমি চলে যাব। হ্যাঁ, মানে ফরাসি অর্থনীতি কিভাবে ভেঙে পড়েছে, ষোড়শ লুই যেভাবে এবং তার রানী মারি আতোয়ানের যেভাবে দুহাতে ইয়ে উড়াচ্ছে, ফ্রান্সের রাজকোষ শূন্য হয়ে পড়েছে, তার তুলনায় নিয়ে আসতেন তিনি বাংলা সাহিত্যিক উদাহরণ থেকে। ষোড়শ লুইকেও যেন বলছে ফ্রান্সের কোনো ইয়ে
মানে দেবী, অর্থনীতি দেবী, হয় চাল ছাড়ো অথবা আমায় ছাড়ো। আমাকে রাখলে পরে তুমি এইগুলোকে বিলাস বাসন উড়াবে না, ফুর্তি ফার্তা করবে না, তাহলে আমি থাকছি। আর যদি সেটা করো আমি চলে যাচ্ছি। তাই হয়েছিল। ফরাসি বিপ্লবের একটা অন্যতম কারণ ছিল ইকোনমিক কারণ, সেইটা এইগুলো আর কি। তো এটা মানে আমি চেষ্টা করলাম ইয়ে ধরে ধরে, হ্যাঁ। তো সেই আর কি ইয়েতে তোমাদের দৌলতে আমার মানে আমার নিজেরও পড়া হয়ে গেল কিছুটা। আমি কদিন ধরে একটু দেখছিলাম এগুলো একটু আর কি, অল্প অল্প করে আর কি ইয়েতে। থ্যাংক ইউ। না, কোথাও তো একটা আমাদের এবার দাড়ি পাল্লা টানতে হবে। কালকে থেকে তুমিও পরীক্ষা শুরু কালকে হচ্ছে। পরীক্ষা, হয় তো অলরেডি অন্তত 20-25টা এইসব করতে গিয়ে আমি ইয়ে করতে যাচ্ছি, সব গোলমাল হয়ে গেল। আমি কতটা বুঝি না আসলে এইসব যন্ত্রের যন্ত্রণা আর কি। করতে গিয়ে দেখি প্রথমে ঠিক, তারপরে সব গোলমাল হয়ে গেল। কার যে ছবি দেখা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। না, আমাদের একটা ফর্মাল ওয়েতে জাস্ট একটা ফটো সিনমন্তি, হ্যাঁ সায়নকে, হ্যাঁ সায়ন, আমাদের স্ক্রিনশটটা। সরজিৎ একটু তুমি অন করো না গো ভিডিওটা। অনিন্দিতা তুমিও অন করো। যারা যারা আছো তোমরা প্লিজ একটু ভিডিওটা অন করো। সায়ন